আসসালামু আলাইকুম। সুব্রতা বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস করির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমাদের নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের বাংলাদেশ বিষয়টি পাঠদান করব। এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পাঠদানের ক্ষেত্রে আমি তোমাদেরকে একটু বলতে চাচ্ছি, গত সপ্তাহে আমি ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র নাগরিক, তাই না? তো এখানে অল্প কিছু অংশ বাকি রয়েছে। সেটা শুরু করার আগে আমি বলতে চাচ্ছি যে তোমাদের আগামীকাল কী হবে, ক্লাস হবে, তাই না? তো আগামীকাল যখন ক্লাস শুরু হবে তখন তোমাদের কী করতে হবে, স্বাস্থ্য চলতে হবে, তোমাদেরকে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হলে আমাদের কি করতে হবে, সাবান দিয়ে হাত ধুতে হবে। এছাড়াও তোমাদেরকে করতে হবে তোমার বাড়ির আশেপাশে জন্ম বা বংশ বিস্তার করতে পারে, সেই বংশ বিস্তারের জায়গাগুলোকে কী করবো, আমরা নষ্ট করে ফেলবো। তো চলো শিক্ষার্থীরা, আমি আমার ক্লাসে চলে যাই। আমার সাথে সাথে তোমরাও তোমাদের পাঠ্যপুস্তক, খাতা এবং কলম নিয়ে বসো। আমি গত ক্লাসে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম রাষ্ট্রের উপাদানগুলোকে নিয়ে। আজকে এবং রাষ্ট্রের কার্যাবলী সম্পর্কে আমি তোমাদেরকে পাঠদান করিয়েছিলাম। আজকে আমি দিব নাগরিকের ধারণা এবং নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি আমাদের কি দায়িত্ব কর্তব্য আছে সেটা সম্পর্কে আমি ধারণা দিব। নাগরিক রাষ্ট্র গঠনের একটি পূর্বশর্ত হলো কি, নাগরিক বা জনসমষ্টি। এখন নাগরিকটাকে কাকে বলা হয়, শুধু মানে নগর শব্দের সাথে মিল আছে, তাহলে কি বলবা যে নগরে যারা বসবাস করে তাদের থেকে? তোমাদের বই থেকে দেখো ল্যাটিন শব্দ সিভিক থেকে সিটিজেন বা নাগরিক শব্দটি উৎপত্তি হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে তাহলে নাগরিক শব্দটি কোত্থেকে উৎপত্তি হয়েছে। যে ব্যক্তি নাগরিক যে নগর রাষ্ট্রের প্রতিনিধিত্ব ও শাসন কার্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তার ধারণায় অধিকাংশ জনগণকে নাগরিক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। বর্তমানে নগর রাষ্ট্রের স্থলে জাতীয় রাষ্ট্রের উৎপত্তি ঘটেছে। একটি দেশের মধ্যে যে জনগণ ধরনের সুযোগ সুবিধা এগুলোকে কি বলা হচ্ছে, নাগরিক হিসেবে পড়েছে। নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি দায়িত্ব কর্তব্য এখন সরকার শুধু আমাদের জন্য করে যাবে, আমরা কি দেশের জন্য কিছু করব না? ধরো তোমার স্কুলের সামনে কি আছে, একটা সুন্দর খাল ছিল, খালটা এখনো আছে, সেই খালটা কি এখন সুন্দর নেই, সুন্দর হয়ে গেছে, উপকার নয়, অপকার করছে, কিন্তু এটার জন্য দায়ী কি সেই খাল, দেশের সরকার? বলো না আমরা নিজেরাই। কিভাবে আমরা নিজেরাই বা সরকার বা কে, তোমরা নিজেরাই খুঁজে বের করো। কিছুদিন আগে বা সরকার কি করে, খালটাকে পুনঃখনন করে পরিষ্কার করে দিয়ে যায়। সরকার কি প্রধানমন্ত্রী নিজে আসবে না, সরকার কি করছে, নির্দিষ্ট লোকজনের মাধ্যমে যারা এই কাজের সাথে জড়িত তাদের মাধ্যমে খাল পুনঃখনন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যায়। কিন্তু আমরা কি করছি, যার যার বাড়ির সামনে থেকে কি করছি, আবর্জনাগুলো খালের মধ্যে ফেলে দিচ্ছি। সেই আবর্জনা খালের মধ্যে ফেলে দেওয়ার কারণে কি হচ্ছে, খালটার প্রবাহ বন্ধ হয়ে যাচ্ছে, পরিবেশ নোংরা হচ্ছে। তাহলে আমি তোমাদের এই একটি উদাহরণের মাধ্যমে বোঝাতে চাচ্ছি যে কিভাবে আমরা আমাদের দেশকে বা রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য পালন করার আছে, দায়িত্ব আছে, সেটা কিভাবে করব। আমরা আমাদের সেই খালটাকে কি করব, নোংরা আবর্জনা যাতে স্বাভাবিক গতি বজায় থাকে সেদিকে আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। রাস্তাঘাট আমাদের জন্য সরকার তৈরি করে দিচ্ছে, সেগুলোর আমরা কোনো ক্ষতি করব না, ঠিক আছে? বইয়ের আলোকে আমরা দেখি রাষ্ট্রের প্রতি আমরা কি করবো, আনুগত্য প্রকাশ করব। রাষ্ট্রের যে নির্দিষ্ট নিয়ম কানুন আছে সেগুলো আমরা মেনে চলবো। সততা ও বিবেচনার সাথে ভোট দেওয়া নাগরিকের প্রত্যেকটা নাগরিকের কি পবিত্র দায়িত্ব। অর্থাৎ যখন একজন প্রতিনিধি নির্বাচিত করতে হয় তখন আমাদের কে নির্বাচিত হলো না হলো সেটা আমার দেখার দরকার নেই, আমি এর চেয়ে ঘুমাই, একটা দিন ছুটি পেয়েছি। কারণ যে এলাকায় নির্বাচন করা হয় সাধারণ ছুটি ঘোষণা করা হয়, এত সুন্দর করে ছুটিটা পেয়েছি, ঘুমাই, একটু আনন্দ করি, দিতে যাওয়া। এতে কি হয়, এটা কিন্তু আমাদের একটা নাগরিক দায়িত্ব। কারণ সরকার কি হবে, নির্বাচিত হবে কার ভোটে, আমার ভোটে। এমনও হতে পারে দুইটা ভোটের জন্য হয়তো কোনো অযোগ্য লোকও নির্বাচিত হয়ে যেতে পারে, তখন কি তুমি নিজেকে অপরাধ বোধ করবে না? কারণ কি, আমি যদি হয়তো ভোটটা দিতাম, হয়তো যোগ্য ব্যক্তিকে দিতাম, তাহলে যোগ্য ব্যক্তিটা কি করতে পারতো, ক্ষমতায় আসতে পারত।
রাষ্ট্রীয় আয়ের প্রধান উৎস নাগরিকদের প্রদেয় কর খাজনা, অর্থাৎ আমাদের যে সরকার দেশ পরিচালনা করে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে সেটা থেকে আয়টা থেকে পায়, আমরা যে ব্যাট বা কর দিই সেটা থেকে। তাহলে আমাদের দায়িত্বটা কি, আমাদের যে কর আছে খাজনা আছে সেগুলো আমরা সময় মতো পরিশোধ করব। এমনও আছে এখন আর সেই সময় নেই, কারেন্ট বিল আমরা দিতাম না, মাসের পর মাস কারেন্ট বিল জমা থাকতো, দিয়ে যেত, গ্যাস বিল আমরা দেই না, তাতে কি হয়, সরকার এই আয় থেকে বঞ্চিত হয়। বর্তমানে কি করেছে আমাদের পরিবর্তে কারেন্ট মিটার দিচ্ছে। এখন দেখো কারেন্টের টাকা শেষ হয়ে গেলে, মিটারের টাকা শেষ হয়ে গেলে মিটার বন্ধ হয়, তখন তোমরা বাধ্য হয়ে কি করো, যে মিটার টাকা ভরে আসো। কিন্তু আগে কি হতো, বছরের পর বছর মিটারের বিল জমা হয়ে থাকতো, দিতে না, তাই না? তো আমাদের কী কাজ করতে হবে, সব কিছু আমরা সময় মতো পালন করতে হবে। এখন আসো আইনের ধারণা নিয়ে আমরা আলোচনা করব। আইন সাধারণভাবে আইন হচ্ছে সামাজিকভাবে স্বীকৃত লিখিত অলিখিত বিধিবিধান ও রীতিনীতিকে বোঝায়, মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করা এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখার জন্য অধিকাংশ মানুষই এই নিয়ম কানুন সহ মেনে চলে। টি.এইচ. গ্রিন বলেছেন, রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহই হচ্ছে আইন। হল্যান্ডের মধ্যে আইন হচ্ছে মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণের কতগুলো সাধারণ নিয়ম যা সার্বভৌম রাজনৈতিক শক্তি কর্তৃক প্রণীত হয়। আইনের কিছু বৈশিষ্ট্য রয়েছে। 1 নাম্বার বৈশিষ্ট্য, খেয়াল করো, আইন মানুষের বাহ্যিক আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। এটার মানে হচ্ছে আমার এখন ইচ্ছা হচ্ছে একজনকে চড় মারতে, ঠিক আছে, এটা হচ্ছে আমার বাইরের আচরণ। হচ্ছে কারো কাছে চিড়ে খেতে, তাই না? মাঝে মাঝে আমারও হয়, পেয়ারা আমার খুব পছন্দ, যখন দেখি গাছে ঢাসা ঢাসা পেয়ারা তখন ইচ্ছে হয় ইস পেয়ারাটা যদি পেতাম, ঠিক আছে। এখন যদি ধর্মীয়ভাবে না বলে দিত যে কারো কাছ থেকে কোনো কিছু না বলে নিলে অপরাধ হয়, তাহলে আমি কি করতাম, আমি গাছ থেকে নিয়ে নিতাম না। এই যে ধর্মীয়ভাবে কিন্তু আমাদের আইনটা তৈরি হয়ে গেছে। আইন হচ্ছে সর্বজনীন, তা রাষ্ট্রের সকলের উপর সমানভাবে প্রযোজ্য, অর্থাৎ যদি কোনো একটা গরিব ভিক্ষুকও কোনো অপরাধ করে তাকেও শাস্তি দিতে হবে, কোনো রাজা যদি অপরাধ করে তাকেও শাস্তি দিতে হবে, অর্থাৎ এখানে সবার সমান অধিকার। আইন হচ্ছে এক ধরনের আদেশ বা নিষেধ যা সকলকে মান্য করতে হয়। যেমন তুমি ক্লাসে এসে কি করতেছো, ফ্রি ফায়ার খেলবে, এটা কি ঠিক না? কারণ কি, ক্লাসের কাজ হচ্ছে পড়াশোনা করে, এটা তোমার আইন বিরোধী। এরপর কি করবে, একটা ছেলেকে তুমি মানে বকা দিলে, এটা কিন্তু আইন বিরোধী। তাহলে তুমি কি করতেছো, তুমি তো ইচ্ছা করতেছে কিন্তু দিতে পারতেছো না, কেন? তুমি জানো ক্লাসের নিয়ম শৃঙ্খলাটা কি, এটাই হচ্ছে আইন। আইন রাষ্ট্রীয় কর্তৃত্বমূলক কর্তৃপক্ষ হতে স্বীকৃত এবং আরোপিত। এখন এটা মানে কি, এমন আমার বিচার ব্যবস্থা করতে হবে, এমনভাবে আমার শাসন করতে হবে যেটা সরকার বা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিয়েছে। এরপর আসে আইন হলো সমাজের প্রচলিত প্রথা ও রীতিনীতি, অর্থাৎ একটা সমাজ ব্যবস্থা চলতে গেলে একটা সমাজের নিয়ম অনুযায়ী যে বিচার কার্য করা হয়, এই বিচার কার্যের কথা বলা হয়েছে আইনের উৎস। আইনের কতগুলো উৎস রয়েছে। 1 নম্বর প্রথা, যেমন ধর্ম। ধর্মীয়ভাবে আমরা বলি মদ পান করা কি হারাম, ঘুষ নেওয়া হারাম, সুদ খাওয়া হারাম, তাই না, হত্যা করা মহাপাপ। তাহলে এই যে ধর্মীয় রীতিনীতি থেকে যে আইন ব্যবস্থাটা চলে আসে, এটা হচ্ছে আমার প্রথা। প্রথার পরে আসছে আমার ধর্ম। ধর্মটা কি হচ্ছে, মানুষের উপর ধর্মের প্রভাব অপরিসীম। কোনো অপরাধ করলে সৃষ্টিকর্তা মৃত্যুর পর আমাদেরকে সে শাস্তি দিবে, সেই ধর্মটাকে বিশ্বাস করে আমরা করি অন্যায়মূলক বা পাপমূলক কাজ থেকে বিরত থাকি। তারপর আমার আসবে বিচার সংক্রান্ত, অর্থাৎ কেউ যদি চুরি করে, যেমন আমাদের ইসলাম ধর্মে ছিল চুরি করা হলে যে হাত দিয়ে চুরি করা হবে সেই হাত থেকে কেটে নেওয়া হবে, যে চোখ দিয়ে খারাপ কোনো কিছু দেখা হবে চোখ উপড়ে নেওয়া হবে। তাহলে কি হলো, একটা বিচার সংক্রান্ত হয়। কাউকে যদি খুন করা হয় তাহলে তাকে কি করা হবে, ফাঁসি দেওয়া হবে। সেটার ভয়েও আমরা কি করি, নিজেকে সংযত রাখি এবং নিয়ন্ত্রিত করি। বিজ্ঞানসম্মত আলোচনা, আইনবিদদের বিজ্ঞানসম্মত আলোচনা বা তাদের আইন বিষয়ক গ্রন্থাবলীতে আইনের হিসেবে কাজ করে। বিজ্ঞানসম্মত মানে কি, অপরাধটা করেছে, এই ধরনের ক্রাইমগুলো হচ্ছে, এটাকে কিভাবে কোন নিয়ন্ত্রণে নিয়ে আসলে আমাদের এটা সংশোধন করা যাবে। যেমন বিজ্ঞানসম্মত, তোমাদেরকে বলি যে মাস্ক পরা কি আগে আইনগতভাবে ছিল, নির্দেশনা দেওয়া ছিল না, কি হলো, সরকার বুঝলো, স্বাস্থ্য অধিদপ্তর বুঝলো যে এটা এভাবে এভাবে করতে হবে, তখন এগুলো আইন পাস করা হবে।
একটা ঘোষণা দেওয়া হলো, বিজ্ঞপ্তি দেওয়া হলো যে মাস্ক না পরলে বা এটা ব্যবহার না করলে কি করবে, তাকে শাস্তি দেওয়া হবে, জরিমানা দেওয়া হবে। এরপর খাদ্যদ্রব্যে ভেজাল উপাদান ব্যবহার করা হয়, মাপে কম দেওয়া হয়, তখন কি করবে, বর্তমান পরিস্থিতিতে আলোচনা করে কি এটা পরীক্ষা করা হবে। প্রথমে পরীক্ষা করার পর তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে। ন্যায়বোধ, আমি যদি ছোটবেলা থেকেই একটা শিক্ষা পাই এটা করা ভালো না, এটা করা খারাপ, তখন আমার ভিতরে একটা ন্যায়বোধ চলে আসে। আইনসভা, অনেক সময় দেখা যায় অনেক জটিল মানে অপরাধমূলক বিষয় উঠে আসে, তখন তারা কি করে, সভা বসে তারা একটা বিচার বিবেচনা করে সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেয়। সুশাসনের জন্য আইনের প্রয়োজনীয়তা। এখন সুশাসন মানে কি, ভালো শাসন ব্যবস্থা। এখন যদি কোনো আইন প্রয়োগ না করা হয় তাহলে কি শাসন ব্যবস্থা ভালো হবে না, চুরি ডাকাতি অপরাধমূলক কাজ বেড়ে যাবে। আর দেশকে শাসনটা সুন্দরভাবে করার জন্য তখন কি করতে হবে, আইনের প্রয়োগ ঘটাতে হবে। বাংলাদেশের তথ্য অধিকার আইন, তথ্য অধিকার আইন কি, যে কোনো বিষয় তথ্য পাওয়ার যে অধিকার সেটা সংক্রান্ত আইন আছে। আমরা যেমন ফেসবুক ব্যবহার করি তাই না, তথ্য প্রযুক্তি ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করছি, ইন্টারনেট ব্যবহার করে কি করছি, আমি এখানে এসে ক্লাস নিলাম, অনেকে হয়তো দেখা যায় কি আমাকে নিয়ে একটা বিদ্রুপ অনেক ধরনের কথা বলে, যেমন সরকার পর্যায়ে প্রধানমন্ত্রী বলো, বিরোধী দলীয় নেত্রী বলো, কিংবা খেলোয়াড় নিয়ে অনেক সময় বিরূপ মন্তব্য করে না, যেটা সত্যি না, ঠিক আছে, মিথ্যা কোনো তথ্য নেওয়া হয়। এখন যদি সত্য ঘটনা হয় সেটা তো আলাদা কথা, কিন্তু একজনকে হেনস্থা করা বা এটা কি অপরাধ না? তখন সরকার কি করে, তথ্য প্রযুক্তি আইনের মাধ্যমে তাদেরকে বিচারের ব্যবস্থা করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের ষষ্ঠ অধ্যায় রাষ্ট্র, নাগরিকতা ও আইন পুরো অধ্যায়টা বুঝিয়ে দিলাম। তোমরা আমার এই দুটো ক্লাসের ভিত্তিতে এবং বইয়ের সহযোগিতা নিয়ে সুন্দরভাবে ক্লাসটা অনুশীলন করবে, পাঠদান করবে, এবং কোনো সমস্যা হলে কমেন্টস বক্সে গিয়ে মেসেজের মাধ্যমে জেনে নিবে, তোমাদের নাম রোল লিখে। আর ভালো করে ক্লাস করবে। আগামী ক্লাসে তোমাদের সশরীরে ক্লাস করার জন্য অভিনন্দন, শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।